আজকে কি বিশেষ কোনো ডে ছিল? না মানে সব বান্ধবীরা সেজেগুজে রেস্টুরেন্টে আসলেন তো, তাই জিজ্ঞেস করলাম। ফারজাদ বলল। শ্রেয়সী হেসে বলল। আমার বার্থডে ছিল আজকে। সত্যি? ফারজাদ কথাটা এত জোরে বলল যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। শ্রেয়সী বেশ অবাক হয়ে গেল এতে। সরি, আসলে আজকে আপনার জন্মদিন আর আমি কিনা সবার দেরিতে জানলাম। প্রচণ্ড আফসোস হতে লাগলো ফারজাদের। তার প্রিয়তম জন্মদিন সেই কিনা মিস করে ফেললো। আরে কোনো ব্যাপার না, জন্মদিন তো প্রতি বছর কতই আসে। পরের জন্মদিনে সবার আগে উইশ করে দিয়েন। ফারজাদের মন তবুও মানল না। অস্থির হয়ে আশেপাশে নজর বোলাতে চোখ পড়ল একটা ফুল বিক্রেতা মেয়ের দিকে। মেয়েটি একগুচ্ছ লাল গোলাপ ফুল বিক্রি করছে লেকের ধারে। ফারজাদ তাড়াতাড়ি গিয়ে মেয়েটির কাছ থেকে সবগুলো ফুল কিনে আনলো। মেয়েটিকে আদর করে দিল আর মেয়েটির হাতে 1000 টাকার নোট একটা ধরিয়ে দিল। মেয়েটি খুশি হয়ে সেখান থেকে বিদায় নিল। এরপর সেই লাল গোলাপের গুচ্ছগুলো নিয়ে শ্রেয়সীর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল। শুভ জন্মদিন প্রিয় শ্যালু। তোমার জীবনের আগামী মুহূর্তগুলো সবসময় রঙিন আর আনন্দময় হয়ে থাকুক। আনন্দে আর খুশিতে ভরে থাকুক তোমার জীবন। পৃথিবীর সব আনন্দ যেন তোমার পায়ের কাছে এনে হাজির করতে পারি আমি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্মদিনের জন্য। লাল গোলাপের গুচ্ছটিতে 21টি গোলাপ ছিল। কাকতালীয়ভাবে আজকেও ছিল শ্রেয়সীর 21তম জন্মদিন। শ্রেয়সী আবেগ আপ্লুত হয়ে তাকিয়ে থাকলো ফারজাদের দিকে। এত অল্প সময়ের পরিচয়ে একটা মানুষ কী করে এত ভালোবাসতে পারে সেটা ফারজাদকে না দেখলে সে বুঝতেই পারতো না। খুশিতে তার চোখে পানি চলে এলো। মুখে হাসি বজায় রেখে ফারজাদের থেকে ফুলগুলো নিয়ে একটা ঝলমলে হাসি উপহার দিল সে। সেই হাসির দিকে তাকিয়ে পরিতৃপ্ত হলো ফারজাদের সমস্ত হৃদয়। সরি, আপনাকে তুমি বলে ফেললাম। ইটস ওকে, এখন থেকে তুমি করেই ডাকতে পারেন। বলে শ্রেয়সী মুচকি হাসলো আর ফারজাদের মুখের হাসি আরও প্রশস্ত হলো। ভালোই তো ভাইয়া, কালকে ভাবিকে পেয়ে আমাকে একদম ভুলে গেলি। অভিমান করে ফারজাদের উদ্দেশ্যে কথাগুলো বলল ফাইজা। ফারজা তার দিকে ঘুরিয়ে তার দুই গালে হাত রেখে কোমল কণ্ঠে বলল। আমার জীবনে 3জন নারীর প্রায়োরিটি সবচেয়ে বেশি। এই 3জন বাদে আর কোনো নারী আমার জীবনে প্রবেশ করতে পারবে না। এক হলি তুই, আরেক হলেন আমার মা, আর অপরজন হলো আমার ভালোবাসা। এই 3জনই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারো থেকে কারো গুরুত্ব কম নয়। বুঝেছিস পাগলি? ফাইজা এবার অভিমান ভেঙে হেসে ফেলল। আবেগ জড়ানো কণ্ঠে বলল। জানিস ভাইয়া, আমি না খুব লাকি যে তোর মতো একজন ভাইয়া পেয়েছি। ফারজাদ বোনের কপালে চুমু খেয়ে বলল। আমিও খুব লাকি যে এমন মিষ্টি একটা বোন আমার আছে। দুই ভাই বোনই হেসে ফেলল। তখনই হঠাৎ ফারজাদের ফোনটা বেজে উঠল। হোয়াটসঅ্যাপ থেকে মিসেস ফারজানা ভিডিও কল করেছেন। ফাইজা দ্রুত গিয়ে সেটা রিসিভ করে কথা বলতে লাগলো। আম্মু কেমন আছো তুমি? মিসেস ফারজানা কিচেনে রান্না করছিলেন। তরকারি নাড়া দিতে দিতে তিনি কথা বলছিলেন। এটা তোমার মিষ্টি আম্মুটা। অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর ভাইয়া কোথায়? আমি তো ভালোই আছি, আর ভাইয়া এদিকে আছে। ফারজাদ ফোনের সামনে এসে মায়ের সাথে কথা বলতে লাগলো। আমার মিষ্টি সুইট আম্মুটা কেমন আছে? মিসেস ফারজানা হাসি মুখটা চাপা রেখে বললেন। আম্মুর কথা তোর মনে থাকে? 2 দিন ধরে তোকে কল করছি, কিন্তু কলে পাচ্ছি না। আম্মুর খোঁজ খবর নেওয়ার সময় থাকে না, তাই না? ফারজাদ মাথা চুলকে দুঃখী কণ্ঠে বলল। সরি আম্মু, আসলে একটা কাজে বিজি ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। কি এমন কাজ ছিল যে ফোন রিসিভ করতে পারিসনি? ফাইজা এবার দ্রুত বলে উঠল। আম্মু, তোমার ছেলে তো প্রেমে পড়েছে। প্রেয়সীর খোঁজ করতে করতে তোমার কথা ভুলেই গেছে। ফারজাদ দ্রুত ফাইজার মুখ চেপে ধরল। এই মেয়ে কখন কি বলে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। একে মায়ের সামনে কথা বলতে দেওয়াই ভুল হয়েছে। মিসেস ফারজানা রান্না থামিয়ে ভ্রু কুঁচকে বললেন। প্রেমে পড়েছে মানে? কার প্রেমে পড়েছে? আর কারই বা খোঁজ করছে? ফারজাদ ফাইজার মুখ চেপে ধরেই তাড়াতাড়ি করে বলল। আরে আম্মু, ও তোমার সাথে দুষ্টুমি করেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। ফায়জা নিজের মুখ ছাড়িয়ে কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মিসেস ফারজানাকে বলল। আরে মিথ্যা নয় আম্মু, তোমার ছেলে এক অপসরী প্রেমে পড়েছে। আমি তো তাকে অলরেডি ভাবি বানিয়ে ফেলেছি।
তুমিও খুব দ্রুত তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিবে আমি জানি। তারপর খুশি হয়ে উত্তেজিত হয়ে বলতে লাগলো, জানো আম্মু, আমার ভাবিটা কত সুন্দর, একদম প্রিন্সেসের মতো। তুমি দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে। মিসেস ফারজানা কিছু না বলে চুপ করে রইলেন। গম্ভীর দৃষ্টিতে ফারজাদ আর ফারজার দিকে তাকিয়ে রইলেন। ফারজাদ ভয় পেতে লাগলো, আবার আম্মু না রাগ করে বসে, কারণ এই পর্যন্ত আম্মুর পছন্দের অনেক মেয়েকে সে বিয়ে করবে না বলে না করে দিয়েছে। এখন যদি নিজের পছন্দের কথা জানাই তাহলে আম্মু যদি রাগ করে। এদিকে ফায়জাও মনে মনে বেশ ভয় পেতে লাগলো। ভাইয়ার প্রেমের কথা বলে আমার ভাইয়ার বিপদ বাড়িয়ে দিল। এখন যদি আব্বু আম্মু মেনে না নেয়? কিন্তু তাদের দুজনকে অবাক করে দিয়ে মিসেস ফারজানা হেসে উঠলেন। হাসতে হাসতে ফারজাদের উদ্দেশ্যে বললেন, মেয়ে পছন্দ হয়েছে এটা মাকে আগে বলবি না? মা কি তোকে মানা করতো নাকি? পাগল ছেলে। আম্মু, তার মানে তুমি রাজি? ফারজাদ উত্তেজিত হয়ে বলল, আমার ছেলের যাকে পছন্দ হয়েছে তাকে নিশ্চয়ই আমারও পছন্দ হবে। আমার ছেলের পছন্দের বিরোধিতা আমি কখনোই করব না। ছোটবেলা থেকে যেমন আমার কোনো সিদ্ধান্ত তোর ওপর চাপিয়ে দিইনি, তেমনি এখনও কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না। ফারজাদ মায়ের কথাতে খুবই খুশি হলো। আসলেই ভাগ্য করে এমন একটা মা পেয়েছে সে। তার সব সিদ্ধান্তেই তার মায়ের সম্মতি থাকে, তার ইচ্ছেকে তিনি সবসময় প্রাধান্য দেন। প্রচণ্ড খুশি হয়ে মাকে ফারজাদ বলল, থ্যাংক ইউ সো মাচ আম্মু, তুমি অনেক সুইট কিউট একটা আম্মু আমার। লাভ ইউ সো মাচ আম্মু। মিসেস ফারজানা হাসলেন। ফাইজা গাল ফুলিয়ে বলল, আরে আমি যে কষ্ট করে ভাইয়া আর ভাবিকে মিলিয়ে দিলাম সেটা কিছু না, আমার কথা সবাই ভুলেই গেছে। মিসেস ফারজানা আর ফারজাদ হেসে উঠল। তোর অবদান তো সবচেয়ে বেশি। আমার বোনটা না থাকলে আমি কি তাকে খুঁজে পেতাম? তোকে এতগুলো থ্যাঙ্কস আমার বোনু। ফাইজা মুচকি হাসল। আরে ফারজাদ, মেয়েটার কোনো ছবি আছে তোর কাছে? ফারজাদ কিছুক্ষণ ভেবে বলল, ছবি তো নেই আম্মু, তবে ওর একটা স্কেচ তৈরি করেছিলাম আমি, ওটা দেখাই? মিসেস ফারজানা বললেন। আচ্ছা। ফারজাদ স্কেচটা এনে মোবাইলের সামনে ধরল। মিসেস ফারজানা খুব কাছ থেকে ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। ফারজাদ হাসি মুখে বলল, একদিন তোমার আর আব্বুর সাথে ওকে দেখা করাতে আনবো, কিন্তু সেটা এখনই না। মাত্র তো পরিচয় হলো। সব যখন ঠিকঠাক হবে তখন দুই পরিবারের সম্মতিতে বিয়ে করে নিব। ছেলের মুখে নিজের বিয়ের কথা শুনে মিসেস ফারজানা মুখ টিপে হাসলেন। ফারজাও মুখ টিপে হাসতে লাগলো। ফারজাদ বিষয়টা বুঝতে পেরে বেশ লজ্জায় পড়ে গেল। আমার মনের দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন আসবে, অবশ্যই আসবে। আর আমার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করে সে আমার সামনে এসছে। আমার স্বপ্ন পুরুষ, যাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন কল্পনা রচনা করেছি। কখনো ভাবিনি আমার জীবনেও এভাবে ভালোবাসা আসবে। আমার মনের মতো কাউকে পাবো, সেটা আমার কল্পনাতীত ছিল। আমিও কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবো, এটা কখনোই ভাবিনি। কারোর জন্য আমার হৃৎপিণ্ড সারাক্ষণ এভাবে ধুকপুক ধুকপুক করবে, সেটা কখনোই আশা করিনি আমি। ভেবেছিলাম এই জীবনে হয়তো সত্যিকারের ভালোবাসা পাওয়া হবে না, কারোর সাথে নিজের জীবনকে মানিয়ে নিতে হবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি যাকে মন থেকে চেয়েছিলাম, যার জন্য আমার মন থেকে নিখাদ অনুভূতি সৃষ্টি হবে, সেই স্বপ্নের রাজকুমার আমার সামনে দেখা দিয়েছে, যার সাথে আমি সারাটা জীবন অবিচল অবস্থায় কাটিয়ে দিতে পারবো। নির্দ্বিধায় নিঃসংকোচে যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস সে আমাকে সত্যিকারের ভালোবাসে, আর পাগলের মতো ভালোবেসে যাবে আজীবন। তার চোখে আমি সেই ভালোবাসা দেখেছি, যে ভালোবাসার অন্বেষণে আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। তার মাঝে আমি সেই পুরুষকে দেখতে পেয়েছিলাম, যার সাধনা আমি এতকাল ধরে করে এসেছি। মন প্রাণ উজাড় করে তাকে চেয়েছিলাম বলেই হয়তো এই আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছেন। আর ভাগ্যে থাকলে আমরা সারাটা জীবন একসাথে হাতে হাত রেখে চলবো। সে ভেবেছে হয়তো সে একাই আমাকে ভালোবাসে। তার ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো সে কত সহজেই না আমার সামনে প্রকাশ করে দিল। হয়তো সে জানতেই পারেনি এই আমিও তাকে কতখানি ভালোবাসি। তাকে দেখার আগে থেকেই তার জন্য অপেক্ষা করে আছি তৃষ্ণার্ত হয়ে। তার জন্য আমার হৃদয়ের স্পন্দন যে কতখানি
স্পন্দিত হচ্ছে প্রতিনিয়ত, সেটা সে জানতে পারেনি। আমি আমার অব্যক্ত অনুভূতিগুলো তার সামনে প্রকাশ করতে পারিনি। হয়তো সে ভেবে নিয়েছে তার ভালোবাসা একতরফা, কিন্তু হৃদয়ের অতি গহীনে তার প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা আমি লুকায়িত করে রেখেছি অতি যত্নে, যেটা সে হয়তো একদিন জানতে পারবে। তার মায়াবী চোখের দিকে তাকালেই আমার পুরো পৃথিবী থমকে যায়। তার সেই তীক্ষ্ণ মায়া ভরা চাহনি আমাকে ভেঙে গুঁড়িয়ে দেয়, আর ভালোবাসাময় সে কথাগুলো আমাকে প্রচণ্ড অস্থির করে তোলে। খুব করে বলতে ইচ্ছা করে আমিও তাকে ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু হৃদয়ের গহীনে রাখা সেই অব্যক্ত কথাগুলো আমি শত চেষ্টা করেও তার সামনে প্রকাশিত করতে পারিনি। কেন পারিনি সেটা আজও জানি না। তবে যেদিন সে তার ভালোবাসার কথা সরাসরি আমাকে বলবে, আমি আমার হৃদয়ের সমস্ত কথা তাকে বলে দিব, ঘুচিয়ে দেব এই দীর্ঘ দূরত্ব। তাকে আমি মিস করি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। তাকে একটিবার দেখার তৃষ্ণা আমাকে প্রতিনিয়ত পোড়ায়, কিন্তু তাকে দেখার বা ছোঁয়ার সাধ্য আমার নেই। তবুও নীরবে নিভৃতে তাকে ভালোবেসে যাব প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে। ডায়েরির পাতায় নিজের অব্যক্ত কথাগুলো লিখে ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে রাখলো শ্রেয়সী। নিঝুম নিস্তব্ধ রাতে একা ছাদের দোলনায় বসে আছে সে। তবে চারপাশটা আলো ঝলমলে হওয়াতে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। পুরো ছাদটা ভালো মতো প্রাচীর দেওয়ায় সে সেখানে বসে আছে, সেখান থেকে দূরে তাকে দেখা যাবে না। তাই প্রায় রাত্রিতে সে ছাদে বসে রাত পার করে দেয়। এজন্য অবশ্য মিসেস সালমার অনেক কথা শুনেছে সে, কিন্তু বাবার কাছে বায়না ধরাতে বাবা তার সেই আবদারটা মেনে নেয়। ছাদের মধ্যে টি টেবিল সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি, যাতে ছাদে বসে থাকলে মেয়ের কোনো সমস্যা না হয়। আজ আকাশটা মেঘের আবরণে ঢাকা রয়েছে, কিন্তু বৃষ্টির লক্ষণ নেই। এটাই শ্রেয়সীর ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, কিন্তু বৃষ্টি হবে না। আজ পূর্ণিমার রাত্রি, সাদা গোলগাল একটা চাঁদ আকাশের বুক দখল করে রয়েছে। চাঁদের আলো মেঘের গায়ে পড়ে মেঘগুলো শুভ্র বর্ণ ধারণ করেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। সাথে মৃদুমন্দ শীতল হাওয়া। এই আবহাওয়াটা শ্রেয়সী খুব উপভোগ করছে। কিছুক্ষণ পর শ্রেয়সীর বাবা আহনাফ আহমেদ চৌধুরী 2 কাপ কফি হাতে ছাদে আসলেন। রাতে মাঝে মধ্যে কাজ না থাকলে মেয়ের সাথে ছাদে বসে আড্ডা দেন। আজও তার ব্যতিক্রম হলো না। বাবাকে দেখে শ্রেয়সী বেশ খুশি হয়ে গেল। কি করছে আমার প্রিন্সেস? শ্রেয়সী মিষ্টি হেসে হাসি দিয়ে বলল, এই তো বাবা, বসে বসে ডায়েরি লিখছিলাম। তোমার এক্সাম কেমন হলো? অনেক ভালো হয়েছে বাবা। যাক আলহামদুলিল্লাহ। মন দিয়ে পড়াশোনা করো মামনি। তোমার ইচ্ছেতেই তোমাকে জার্নালিজম নিয়ে পড়তে দিয়েছে। আমার ইচ্ছে ছিল তুমি একজন ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু আমার কাছে তোমার ইচ্ছেই সবার আগে। তাই নিজের যে ইচ্ছে সেটাকে খুব মনোযোগ দিয়ে পূরণ করার চেষ্টা করবে। খুব বড় একজন সাংবাদিক হবে, সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে, আমাদের নাম উজ্জ্বল করবে। কেমন? শ্রেয়সী বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। মোলায়েম কণ্ঠে বলল, অবশ্যই বাবা, দোয়া করো যেন তোমাদের সব ইচ্ছা আমি পূরণ করতে পারি, তোমাদের নাম যেন উজ্জ্বল করতে পারি আমি। আমাদের দোয়া সবসময় তোমার সাথে থাকবে মামনি। বলে বাবা মেয়ে কফিতে চুমুক দিয়ে কথা অনেক গল্প করতে লাগলো। শ্রেয়সী তার বাবার সাথে অনেক ফ্রি, সব কথা বাবার সাথে মন খুলে বলতে পারে। অবশ্য সে তার মা ভাইয়া সবার সাথেই অনেক ফ্রি, মিষ্টি স্বভাবের বলে সবার সাথেও খুব সহজেই মানিয়ে নিতে পারে। আজকের বিকালটা অন্যরকম সুন্দর লাগছে। চারপাশের লেক, মানুষজন, আকাশ বাতাস সব কিছুই ভীষণ সুন্দর লাগছে। আগেও তো এখানে বহুবার এসেছি, কই তখন তো এত কিছু লাগেনি। আজ এত সুন্দর লাগছে কেন সব কিছু? ফারজাদের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো বলতে লাগলো শ্রেয়সী। ফারজাদ মুচকি হেসে বলল, প্রেমে পড়লে মানুষের সব কিছুই সুন্দর লাগে। তুমি কি কারো প্রেমে পড়েছো? এই কথার জবাবে শ্রেয়সী কিছুই বলতে পারল না, কিন্তু সে জানে সে প্রেমে পড়েছে, অনেক আগেই পড়েছে, কিন্তু সেই কথা এই মুহূর্তে সে কিছুতেই বলতে পারল না। শ্রেয়সী মুচকি হেসে বলল, হয়তো বা। কার প্রেমে জানতে পারি কি? সময় হলে আপনা থেকেই জেনে যাবেন। প্রত্যুত্তরে ফারজাদ কিছু বলল না, কেবল একটা মুচকি হাসলো। তার কেন যেন মনে হয় শ্রেয়সীও তাকে ভালোবাসে, সেও সঠিক সময়ের অপেক্ষা করছে। আচ্ছা, তুমি আপনি না বলে তুমি করে বলতে পারো না? আমি তো তুমি বলে ডাকা শুরু করেছি। এখন থেকে তুমিও আমাকে তুমি বলা শুরু করো। আপনি বললে কেমন যেন একটা
অপরিচিত অপরিচিত লাগে। আমরা তো বেশ পরিচিত হয়ে গেছি, তাই না? আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তো থাকতেই পারে। শ্রেয়সী স্নিগ্ধ চোখে চোখ তাকিয়ে বলল, একটা ছেলে আর একটা মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না। থাকলেও কখনো না কখনো তারা প্রেমে পড়বেই। হয়তো সেটা লুকায়িত থাকবে, অথবা কোনো একদিন প্রকাশিত হয়ে পড়বে। সেটা হতে পারে স্বল্পস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী, কিন্তু প্রেমে তারা পড়বেই। এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করার সাধ্য কারণ নেই। ফারজাদ কিছু মুহূর্তের জন্য থমকালো। আসলেই তো সে প্রেমে পড়েছে, অনেক আগেই পড়েছে। সেই বন্ধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে সে। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার সাধ্য ওর নাই। কিন্তু শ্রেয়সীর সামনে চটপটেভাবে কোনো উত্তর দিতে পারল না সে। একবার কিভাবে যেন বলে ফেলেছে, এখন কেন যেন আর কথাগুলো বলার মতো ভাষা পাচ্ছে না। কেমন যেন কথাগুলো গলার মধ্যে থমকে গেছে, কেউ কোনো কথা বলতে পারছে না। সে ভেবেছিল যখন শ্রেয়সীও তাকে ভালোবেসে ফেলবে, তখন সে পুনরায় তার ভালোবাসার কথা বলবে। এভাবে একপাক্ষিক ভালোবাসা বললে শ্রেয়সী যদি তাকে ভুল বোঝে, তার সাথে সম্পর্ক না রাখে, তাই মনের অব্যক্ত কথাগুলো সে চেপে রইল। শ্রেয়সী ফারজাদের অস্বস্তি বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টালো। মনে মনে সে মুচকি হাসলো। সে ফারজাদের অনুভূতি বুঝতে পারছে। এই অনুভূতির ভাষা সে বোঝে। তার মনের ভিতরেও যে এক অনুভূতি কাজ করছে, কিন্তু এখনই সে প্রকাশ করতে চায় না। মেয়েরা ছেলেদের মনের ভাব খুব সহজেই বুঝে নিতে পারে। তাদের চোখের ভাষা তখন স্বচ্ছ জলের মতো তাদের চোখের সামনে ধরা দেয়। আর সেটা যদি হয় ভালোবাসার মানুষের অনুভূতির ভাষা, তাহলে সেটা খোলা বইয়ের মতো হয়ে যায়। যখন ইচ্ছে সব অব্যক্ত অনুভূতি বুঝে ফেলা যায়। প্রসঙ্গ পাল্টাতে শ্রেয়সী হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আইসক্রিম খাবে শ্যালু? ফারজাদের মুখে পুনরায় তুমি আর শ্যালু ডাকটা শুনে শ্রেয়সীর বুকটা ধক করে উঠল। বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল কয়েক গুণ। তবুও নিজেকে স্বাভাবিক করে রেখে বলল, হ্যাঁ চলো। ফারজাদা শ্রেয়সী মিলে একটা আইসক্রিমের দোকান থেকে 2টা কোন আইসক্রিম নিল। লেকের ধারে ঘেঁষে হাঁটতে হাঁটতে দুজনে কথা বলতে লাগলো। হঠাৎই শ্রেয়সী চোখে পড়ল একটা ছোট ছেলেকে। একটা লোক খুব মারধর করছে। ছোট ছেলেটি অসহায়ের মতো কান্না করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসছে না। সে দ্রুত ছেলেটির কাছে এগিয়ে গেল। শ্রেয়সী এভাবে যেতে দেখে ফারজাদা তার পিছু পিছু যেতে লাগলো। শ্রেয়সী ছেলেটিকে লোকটির কাছ থেকে আলাদা করে প্রতিবাদী কণ্ঠে বলল, এভাবে একটি অসহায় ছেলেকে মারধর করছেন, লজ্জা করছে না? লোকটি রুক্ষ কণ্ঠে বললে, এই ছাড়া আমার হাজুরি করছে, এইটারে মারুন না তো কি করুম, আদর করুম? শ্রেয়সী ছেলেটির দিকে তাকালো। ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আমার আম্মার মেলা অসুখ, ওষুধ কিনার টেহা নাই আমার কাছে। এই বেটার কাছে অনেকক্ষণ ধরে টেহা চাইছিলাম, কিন্তু আমার টেহা দেওয়া তো দূরের কথা, ধমকাইয়া ভাগাইয়া দিছিল। তাই হের পকেট থেকে কয়েকটা টাকা লইয়া দৌড় মারছিলাম, তারপরে আমার ধইরা এমনে মারছে। বলে ছেলেটি অনেক কান্না করতে লাগলো। শ্রেয়সীর খুব মায়া হতে লাগলো ছেলেটির প্রতি। সে অসহায় মানুষের কান্না দেখতে পারে না। লোকটাকে উদ্দেশ্য করে বলল, আপনার কত টাকা চুরি করেছো? লোকটি রাশভারী কণ্ঠে জবাব দিল। 200 টেহা। শ্রেয়সী তার পার্স থেকে 200 টাকা বের করে লোকটির হাতে গুঁজে দিল। তারপর বেশ শক্ত কণ্ঠে ধরে বলল, গরিব অসহায় মানুষদের ওপর এভাবে অত্যাচার না করে তাদের সাহায্য করুন। এতে আল্লাহ আপনার উপর খুশি হতো। কিন্তু আপনি তা না করে সামান্য কয়টা টাকার জন্য ছেলেটিকে নির্দয়ভাবে মারছিলেন। জানেন শিশু নির্যাতনের জন্য আপনার জেল হয়ে যেতে পারত। লোকটি এবার ভয় পেয়ে গেল বেশ। শ্রেয়সী আবার বলতে লাগলো, আমি চাইলে এই ছেলেটিকে নির্যাতনের জন্য আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি, কিন্তু আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে যদি কখনো আপনাকে এসব করতে দেখেছি তো আপনাকে সোজা পুলিশের হাতে তুলে দিব। লোকটি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। শ্রেয়সী ছেলেটির চোখের পানি মুছিয়ে দিয়ে নিজের ব্যাগ থেকে 2000 টাকা বের করে ছেলেটির হাতে দিল। তারপর মায়াভরা কণ্ঠে বলল, এই টাকা দিয়ে তোমার আম্মুর চিকিৎসা করাবে, আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। বলে একটা কাগজে শ্রেয়সী তার নাম্বার লিখে ছেলেটির হাতে দিল। ছেলেটি খুশি হয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। ফারজাদ মুগ্ধ হয়ে শ্রেয়সীর উদারতা দেখছিল। একদম সঠিক মানুষকে ভালোবেসেছে সে। ছেলেটি চলে যেতে নিলে ফারজাদ তাকে আটকে দিয়ে আরও 2000 টাকা তার হাতে দিয়ে বলল, কোনো সমস্যা হলে তোমার এই আপু আর ভাইয়াকে মনে করবে, কেমন?
বলে ফারজাদ নিজের ফোন নাম্বারটাও ছেলেটিকে দিল। ছেলেটি দুজনকে অনেক ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। ফারজাদ আর শ্রেয়সী আবার পাশাপাশি হাঁটতে লাগলো। তুমি খুব ভালো মানের একটা মেয়ে শালু। তোমার এমন মনে হলো কেন? অসহায় ছেলেটির প্রতি তোমার ভালোবাসা দেখে। আমি গরিব দুঃখী মানুষের কষ্ট দেখতে পারি না। তাদের কষ্ট আমাকেও খুব কষ্ট দেয়। যতটা সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। তাদের জন্য অনেক কিছু করতে মন চায়। তাদের প্রতি হওয়া সব অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছে হয়। সেজন্যই আমার সাংবাদিকতা পেশাটাকে বেছে নেয়া। তাদের আশা আকাঙ্ক্ষার কথা, সুবিধা অসুবিধার কথা কলমের মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। তাদের প্রতি হওয়া অন্যায়ের চিত্র মানুষের সামনে তুলে ধরতে চাই। আমার মনটা আসলেই খুব বড়। জানো, আমারও খুব ইচ্ছে হয় দেশের মানুষের জন্য কিছু করার। ছোটবেলা থেকেই পুলিশ হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাবা চাইতেন তার বিজনেস দেখাশোনা করি। পুলিশের চাকরিতে অনেক রিস্কের ব্যাপার স্যাপার থাকে, তাই বাবা আমাকে পুলিশে চাকরি করতে দেননি। তার পুলিশ এখন আর সৎ নেই। তারা অন্যায় অবিচারের বিচার করে না, বরং তারা নিজেরাই অন্যায় অবিচার করে। সেজন্য বাবা এই পেশাটাকে মেনে নেন না। কিন্তু আমি একজন সৎ পুলিশ অফিসার হয়ে বাবাকে দেখিয়ে দিতে চাই যে সব পুলিশ অফিসার সমান হয় না, সবাই অসৎ হয় না। কেউ কেউ দেশের জনগণের জন্য, দেশের জন্য নিজের সবটা বিলিয়ে দিয়ে দেশের সেবা করতে চায়। তাহলে আমার মনে হয় তোমার পুলিশে জয়েন করা উচিত। কেননা তোমার যা ইচ্ছা সেটাতেই যদি তুমি পূর্ণ মনোযোগ সহকারে কাজ করো তাহলে তুমি অবশ্যই সফল হতে পারবে। দেশের সেবা করা অনেক মহৎ কাজ। সেই কাজে নিজেকে তীব্র করা আরও মহান কাজ। ফারজাদ মুচকি হেসে বলল, চেষ্টা করব। পাশাপাশি বাবার বিজনেসও দেখাশোনা করতে হবে। আব্বু আর আম্মু একা হাতে করে তুলেছেন এই বিজনেস। তাদের অনেক দিনের পরিশ্রমের ফসল এই বিজনেস। এটাকে ধরে রাখার দায়িত্ব আমার। শ্রেয়সী মুচকি হেসে বলল, বাবা মাকে খুব ভালোবাসো তাই না? অনেক। আর জানো, আমার একটা ছোট বোন আছে, নাম ফাইজা। আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। আর জানো, ও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে, ভাবি পর্যন্ত বলে ফেলেছে। শেষের কথাটা ফারজাদের মুখ ফুসকে বেরিয়ে গেল। সে তাড়াতাড়ি মুখ অন্যদিকে ফিরিয়ে চুপসে গেল। শ্রেয়সী লজ্জায় মাথা নামিয়ে ফেলল। ফারজাদের আড়ালে একটা মুচকি হাসি দিল। ফারজাদ আমতা আমতা করে বলল, সরি সরি শালু, প্লিজ তুমি মাইন্ড করো না, মুখ ফসকে বেরিয়ে গেছে। শ্রেয়সী সে কথায় পাত্তা না দিয়ে বলল, তোমার বোনের সাথে আমাকে একদিন দেখা করাবে? ফারজাদ শ্রেয়সীর কথায় অবাক হয়ে গেল। পরক্ষণে খুশি হয়ে বলল, অবশ্যই দেখা করব। ও তো তোমার সাথে দেখা করার জন্য পাগল। কালকেই ওর সাথে দেখা করাবো, কেমন? ঠিক আছে। সারাটা বিকেল ফারজাদ আর শ্রেয়সী অনেক আনন্দ করলো। একসাথে ফুচকা খেলো, রিকশায় একসাথে অনেক ঘোরাঘুরি করলো। অনেক হাসি আনন্দের মধ্য দিয়ে তাদের সময়গুলো কেটে গেল। কিন্তু তবু একবারও কেউ কাউকে বলা হয়ে ওঠেনি ভালোবাসি। ফারজা অনেকক্ষণ যাবৎ এক নজরে শ্রেয়সীকে দেখে যাচ্ছে। এত দেখেও যেন তার মন ভরছে না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রেয়সীর মায়া ভরা সুন্দর মুখটাতে। তাকিয়ে থাকতে থাকতে কেমন একটা ঘোর লেগে যায় ফারজার। শ্রেয়সী ফারজার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলো, কিন্তু তবুও হাসি মুখে বলল, দেখা শেষ হয়েছে তোমার? ফারজা ঘোর লাগানো দৃষ্টি থেকে বেরিয়ে এসে হাসার চেষ্টা করে বলল, তুমি এত সুন্দর কেন ভাবি? এত নিখুঁত সুন্দর কারো চেহারা কি করে হতে পারে? যেন কোনো দক্ষ শিল্পীর অতি যত্নে তুলির আঁচড়ে আঁকা কোনো ছবি জীবন্ত হয়ে ফুটে উঠেছে। আল্লাহ নিজের হাতে সযত্নে যেন বানিয়েছেন তোমার এই মুখ। এই মায়া, এত মায়া কেন এই মুখে? আগে ভাবতাম ভাইয়া এত পাগলামি করে কেন, কিন্তু এখন বুঝতে পারছি এত পাগলামি করার কারণ। শ্রেয়সী প্রথমত ফারজার মুখ থেকে ভাবি ডাক শুনে অস্বস্তিতে পড়ে গেল। তারপরও মনে মনে বেশ খুশি হলো সে। তারপর ফারজার মুখে এত প্রশংসা শুনে সে কী বলবে বুঝতে পারল না। ক্ষণকাল চুপ থেকে কোমল কণ্ঠে বলল, আল্লাহ সবাইকেই সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর কোনো সৃষ্টি অসুন্দর নয়। শুধু সেই সৌন্দর্যটাকে দেখার জন্য একটা স্বচ্ছ ও সুন্দর দৃষ্টি প্রয়োজন। যেমন তুমিও কত সুন্দর, তোমার ভাইয়াও কত সুন্দর, তবুও তুমি আমার প্রশংসা করেছো, মানে তোমার মনটাও খুবই সুন্দর আর স্বচ্ছ।
প্রকৃত সৌন্দর্য তো তাদেরই যাদের মন সুন্দর। আর আমার মনে হয় না তোমার ভাইয়া আমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ভালোবেসেছে, কারণ সৌন্দর্যের মোহ থাকে একদিন দুই দিন, সেটা কিছুদিন পরে কেটে যায়। কিন্তু তোমার ভাইয়ার মধ্যে আমি এমন কিছু দেখেছি যা আমাকে বারবার প্রমাণ করে দিচ্ছে তোমার ভাইয়া আমাকে মন থেকে ভালোবাসে। বলে ফাইজার গাল টেনে দিল শ্রেয়সী। ফাইজা মুগ্ধ হয়ে শুনছে শ্রেয়সীর কথা। তার খুব ভালো লেগেছে শ্রেয়সীকে। তার ইচ্ছা করছে এখনই তার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবে তাকে, ভাবি করে ঘরে আনার। কিন্তু সেটা তার এখন সম্ভব না। কিন্তু তবু তার মন উথাল পাথাল করছে। ফাইজা মুগ্ধ কণ্ঠে বলল, তুমি যেমন দেখতে সুন্দর তেমনি তোমার মনটাও খুব সুন্দর। তোমার সাথে ভাইয়া কখনো অসুখী হবে না। কখনো আমার ভাইয়াকে ছেড়ে দিও না ভাবি। তাকে সব সময় ভালোবেসে আগলে রেখো। আমার ভাইয়াও তোমাকে রানীর মতো করে রাখবে, দেখো। সে তোমাকে খুব 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 ভালোবাসে। সেটা আমি জানি ফাইজা, আর এও জানি তোমার ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার কথা সে আমাকে বহুবার বলেছে। তোমার সাথে তার এত এত স্মৃতি আছে যা বলার মতো না, সবই খুনসুটি আর মধুর স্মৃতি। সত্যি তোমাদের ভাই বোনের সম্পর্কের কোনো তুলনা হয় না। ফাইজার চোখ খুশিতে চকচক করে উঠল। সে শ্রেয়সীকে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, আমিও আমার ভাইয়াকে ভীষণ ভালোবাসি ভাবি। এতটা ভালো হয়তো আমি আমার বাবা মাকেও বাসি না। ছোট থেকে আমার প্রতিটা আবদার পূরণ করেছে আমার ভাইয়া। কখনো কষ্ট পেতে দেয়নি, সবসময় ভালোবেসে আঁকড়ে রেখেছে। আমার কয়েক বছরের বড় হওয়া সত্ত্বেও আমার সাথে সব সময় একদম সমবয়সী ভাইয়ের মতো আচরণ করেছে। তার সাথে আমার অতীতের সব মধুর স্মৃতিগুলো কেটেছে। আমার শৈশব কৈশোরের পুরোটা জুড়ে আমার ভাইয়া। তারপর হঠাৎ ভেজা কণ্ঠে বলল, একসময় তো আমার ভাইয়া তোমাকে বাবা মা আর ফ্যামিলি ছেড়ে চলে যেতে হবে। তখন আমি কি করে থাকবো ভাবি? বলে ফাইজা কেঁদে দিল। শ্রেয়সী তাকে বুকের সাথে চেপে ধরে বলল, কোথাও যেতে হবে না তোমাকে। তুমি সব সময় আমাদের সাথেই থাকবে। আমার কোনো বোন নেই, তুমি এখন থেকে আমার একমাত্র ছোট বোন। ফাইজা কান্না থামিয়ে হাসার চেষ্টা করে বলল, তোমাকে ভাবি বললাম, কিছু মনে করনি তো? শ্রেয়সী মুচকি এসে বলল, আরে না, কি মনে করব? তোমার যা ইচ্ছা তাই বলে ডেকো আমাকে। ফাইজা হেসে ফেলল। সে ফারজাদকে অনেক বলে করে শ্রেয়সীর সাথে তাকে কথা বলে দেওয়ার জন্য তাদের বাড়িতে এনেছে। এমনকি কথা বলার সময় তাকেও থাকতে দেয়নি। সে একান্তে তার ভাবির সাথে কথা বলবে, এটাই তার ইচ্ছা। আর সেটা খুব সুন্দরভাবে পূরণও হয়ে গেল। আকাশে আজ গোলগাল থালার মতো চাঁদ উঠেছে। পূর্ব আকাশের বুকে শরতের দ্বাদশী চাঁদ জ্যোৎস্নার অপরূপ সুধা নিয়ে জেগে উঠেছে চাঁদনি রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের রানী। আকাশের বুক থেকে জ্যোৎস্নার রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে জাগিয়ে তোলে মোহময় রূপ মাধুর্য। জ্যোৎস্নার অজস্র ধারায় স্নাত হয়ে নীরব প্রকৃতি। হাজারো তারার মালা চারদিকে ঘিরে থেকে জ্যোৎস্নার রহস্যময়তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গাছের পাতার ফাঁকে গোলে জ্যোৎস্নার অমীয় সুধা শ্রেয়সীর শরীরের উপরে লুটিপুটি খাচ্ছে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে চাঁদের পানে। মনে হলো বিধাতা তার সমস্ত সৌন্দর্যের ভাণ্ডার উজাড় করে সাজিয়েছেন এই পূর্ণিমা রাতকে। সে হারিয়ে যায় জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্যের মাঝে। জ্যোৎস্নার উপচে পড়া স্নিগ্ধতাকে রোমান্টিক স্মৃতির জগতে নিয়ে যায়। অবশ্য প্রতি পূর্ণিমাতে যাদের এমন রূপ দেখেছে সে, কিন্তু শ্রেয়সীর কাছে আজকের এই পূর্ণিমাকে খুব বেশি বিশেষ মনে হচ্ছে। সে জানালার সামনাসামনি পড়ার টেবিলে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আকাশের দিকে, সে চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। বিভোর হয়ে কী যেন ভাবছে। ভাবনা যেন শেষই হচ্ছে না। ভাবনার কেন্দ্রবিন্দু ফারজাদ। ইদানিং তাদেরকে নিয়ে ভাবতে কেন জানি শ্রেয়সীর ভালো লাগে। সব কাজের কর্মেই তাকে মনে পড়ে। তার মায়াবী চেহারাটা মনের মধ্যে ধরে রাখতে ভীষণ ভালো লাগে। ঝিরঝিরে বাতাস শ্রেয়সীর ঢেউ খেলানো লম্বা বাদামি চুলগুলোকে বারবার উড়ে নিয়ে যাচ্ছে। চাঁদের আলো তার মুখের মধ্যে পড়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে। শ্রেয়সী হঠাৎ মনে হলো চাঁদের মধ্যে সে যেন ফারজাদের মুখটা দেখতে পাচ্ছে। হাস্যজল অপরূপ মায়াবী সেই মুখ শুধু যেন তাকেই দেখে যাচ্ছে। হঠাৎ মোবাইলে টুং করে আওয়াজ হতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটল। সে চকিতে মোবাইলের দিকে তাকালো আর তাতেই অবাক হয়ে গেল, একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। একটু নিচে আসবে প্লিজ? শ্রেয়সী বেশ অবাক হলো। একটা অপরিচিত ব্যক্তি তাকে কেন হঠাৎ নিচে যেতে বলবে? সে ফিরতি মেসেজ দিয়ে লিখল, কে আপনি?
কয়েক সেকেন্ডের মধ্যেই জবাব আসলো। আমি ফারজাদ, প্লিজ একটু নিচে আসো। ছিউসি যায় পড়নায় অবাক হয়ে গেল। ফারজাদার বাসা চিনল কি করে, আর তার মোবাইল নাম্বারই বা পেল কীভাবে? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে আবার মেসেজ এলো।